ভাতের মধ্যে কখনো আপনারা বরফ দিয়ে দেখেছেন? কেন গরম ভাতের মধ্যে কড়াইতে কখনো আপনারা হলুদ দিয়ে দেখেছেন? কেন কড়াইতে আমরা হলুদের ব্যবহার করব? করার আগে আপনারা কখনো প্রেসার কুকারের মধ্যে তেল দিয়ে দেখেছেন? কেন প্রেসার কুকারের মধ্যে তেল দেব? আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় আমাদের আম খেলে গলা জিভটা চুলকাতে থাকে। তাই ছোট্ট এই টিপসটি শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সঙ্গেও, বা নিজেরাও অ্যাপ্লাই করবেন। আম খেলে কখনোই আপনাদের আর দেখবেন চুলকাবে না গলা বা জিভ। বা অনেক সময় আম খেলে আমাদের অনেকেরই দেখবেন খুশখুশি কাশি হতে থাকে। এদিকে কাশি নেই, কিন্তু আম খাওয়ার পর এই সমস্যাটা দেখা দেয়। এই যে আমের যে বোটার অংশ দেখবেন এখান থেকে কষ বের হয়। কি করবেন, আমটা কাটার 2-3 মিনিট আগে শুধু বোটার অংশটাকে কাটবেন। এই যে বোটার অংশটাকে কেটে নিলাম। তারপর একটি পাত্রের মধ্যে জল নিয়ে নেব। শুধু বোটার অংশটাকে এইভাবে জলে ভিজিয়ে রাখবো। বোটার অংশটাকে শুধু যদি জলে ভিজিয়ে রাখতে পারেন, তো যে কষটা আছে না, আমের কষটা খুব সহজেই বের হয়ে যাবে। তাহলে তারপর আমটা কেটে খাবেন, দেখবেন গলাও চুলকাবে না বা খুসখুসে কাশিও হবে না। এই যে আমের কষটা বের হয়ে যাচ্ছে। কম বেশি আমরা প্রত্যেকেই এই ধরনের গ্রেটার ব্যবহার করি কোনো কিছু গ্রেট করার জন্য। অনেক সময় দেখা যায় গ্রেটারের ধার যে ধারটা চলে যায়, কোনো কিছু গ্রেট করতে অসুবিধা হয়, তখন আমরা এটাকে বাতিল করে দিই, নতুন কিনে নিয়ে আসি। তাই বাড়িতেই ধার করিয়ে নিতে পারি। আমাদের বাড়িতে শিলনোড়া কম বেশি প্রত্যেকে ব্যবহার করে থাকি। কি করব, এইভাবে ওপর থেকে নিচের দিকে যেরকমভাবে আমরা কোনো কিছু গ্রেট করি, ঠিক সেইভাবে আমাদের 1 থেকে 2 মিনিট মতো ঘষতে হবে। যেহেতু শিলনোড়া পাথরের হয়, তাই পাথরের কারণে এইভাবে ঘষা লাগবে। আর যে গ্রেটারের ধার চলে গেছিল সেই ধারটা ফিরে আসবে। জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর ধারটা হয়েছে। ভালো লাগলে আপনারাও এইভাবে গ্রেটারের ধার চলে গেলে করে নিতে পারেন। অনেক সময় ফ্রিজের মধ্যে মাছ রাখলে দেখবেন মাছ এরকমভাবে জমাট বেঁধে যায়, আর এতটাই বরফ জমে যায়। আর বিশেষ করে এই ছোট মাছ বরফ ছাড়াতে গেলে দেখবেন মাছগুলোই ভেঙে যায়, মাথায় খুঁজে পাওয়া যায় না। এই দেখুন, এই যে মাছটা ভেঙে গেল, দেখতে পাচ্ছেন। আর এই বরফ ছাড়তে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যায়। বরফ তো ছাড়তে অসুবিধাই, সেই সঙ্গে কিন্তু আমাদের অনেক সময় অনেক দিন ফ্রিজে মাছ রাখলে মাছ থেকে একটি গন্ধ বের হতে থাকে আসতে। তাই একটি পাত্রের মধ্যে জল নিয়ে নিন, হালকা গরম জল, অতিরিক্ত গরম নয়, হালকা, যতটা গরম সহ্য করা যায়। দেখুন আমি হাতের আঙুল দিয়ে দিচ্ছি। এই গরমে 1 মিনিটও লাগবে না, মাছের বরফ ছেড়ে যাবে। এই দেখুন পাত্রর থেকেই ছাড়তে চাচ্ছিল না। কত সহজেই দেওয়ার সঙ্গে সঙ্গেই মাছগুলো ছেড়ে যাচ্ছে। আর এইভাবে ছাড়ালে মাছগুলো ভাঙবে না, গোটা থাকবে। আর একটু গরম জল দিয়ে ধুয়ে নিলে মাছের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটাও কেটে যাবে। দুটো উপকার হবে। ভালো লাগলে ট্রাই করে আপনারাও। করার আগে আপনারা কখনো প্রেসার কুকারের মধ্যে তেল দিয়ে দেখেছেন? কেন প্রেসার কুকারের মধ্যে তেল দেব? আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু প্রেসার কুকারে ডাল, তরকারি এই জাতীয় জিনিস রান্না করে থাকি। অনেক সময় কি হয় আমরা বুঝতে পারি না, জলের পরিমাণটা বেশি দিই। বা অনেক সময় আরও একটা যে সমস্যাটা হয়, যখন সিটিটা ওঠে, দেখা যায় এই যে সিটি ওঠার জায়গায় খাবার ঢুকে যায়, যার কারণে খাবার ঢুকে গেলে সেই জায়গাটায় জ্যাম হয়ে যায় আর সিটিটা উঠতে চায় না। তাই যখনই প্রেসার কুকারে আপনারা খাবার বসাবেন, সিটির জায়গাটা এইভাবে খুলে নেবেন। তারপর সামান্য পরিমাণে একটু তেল সিটির জায়গায় এইভাবে দিয়ে দিতে হবে। তেলটা দেওয়ার পর সিটিটাকে আমি এখানে লাগিয়ে নেব।
আর ভেতরের দিকটাতেও আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেব। তাহলে কি হবে, যদি কোনো কারণে খাবার ভেতরে ঢুকে যায়, তেলের কারণে স্লিপ কেটে সেটা বাইরে চলে আসবে, যার ফলে কখনোই সিটি উঠতে অসুবিধা হবে। আর সিটি উঠলেও খাবার বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা নেই, খাবারও নষ্ট হবে। আমরা যখন ছোট মাছ ভাজতে যাই, অনেক সময় দেখবেন ছোট মাছ ভেঙে যায় বা দলা পেকে যায়। তাই ছোট্ট একটি কাজ করবেন, ছোট মাছ যখনই আপনারা নুন হলুদ মাখবেন, সবার প্রথমে তো এইভাবে নুন হলুদ মাছের গায়ে ভালো করে মেখে নিতে লাগবে। নুন হলুদ মাখার পর আরও একটি কাজ করতে হবে। এখানে আমি নিয়েছি 1 চামচ পরিমাণ মতো দেখুন ময়দা বা চালের গুঁড়ো, যে কোনো কিছু নিন, মাছের গায়ে মেখে নিন, তাহলে মাছ কখনো ভাঙবে না, সুন্দর ভাজা হবে। মাছটাকে এবার আমি ভেজেও দেখাবো। একটিও মাছ দেখবেন গায়ে গায়ে লাগবে না, খুব সুন্দরভাবে মাছগুলো ভাজা হবে। দেখুন কত সুন্দরভাবে মাছটা ভাজা হয়েছে। ভালো লাগলে আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। তা অনেক সময় আমরা যখন আটা মাখতে যাই, আটাতে মাখার সময় হাত ব্যবহার করতে হয়। সবজি কাটতে গিয়ে, মাছ কাটতে গিয়ে আমাদের হাত কেটে যায়। আমাদের বাড়িতে যে এই ধরনের গ্রেটার থাকে, গ্রেটারের সাহায্যে আমরা আটা মেখে নিতে পারি। গ্রেটারের হ্যান্ডেলের ডিজাইনটা এরকম হয়, আপনারা সাইডে এই সাইডও নিতে পারেন, কিন্তু এই সাইডটা নিলে বেশি ভালো হবে। কোনো রকম হাত দিতে লাগবে না। আমরা অনেকে গরম জল দিয়ে আটা মাখি, সেক্ষেত্রে কিছু সময় অপেক্ষা করতে লাগে। অপেক্ষা করারও প্রয়োজন নেই। এইভাবে আপনারা শুধু গোল গোল ঘোরাতে থাকুন, দেখবেন কত সুন্দরভাবে আপনাদের আটাটা মাখা হয়ে যাবে। কোনো রকম আটাতে হাত দিতে লাগবে না। এই দেখুন, আর যদি গরম জল দিয়ে মাখেন তাহলে তো আপনাদের ঠান্ডা করারও প্রয়োজন নেই। আটা সঙ্গে সঙ্গেই, মানে আটা ঠান্ডা হওয়ার আগেই আটাটা মাখা হয়ে যাবে। দেখুন এখানে গোল গোল ঘোরাতে ঘোরাতেই কত সুন্দর আমার এখানে আটাটা মাখা হয়ে গেল। এইভাবে আপনারাও কিন্তু সময় নষ্ট না করে আটা মেখে নিতে পারেন। এই দেখুন একদম নরম পারফেক্ট রুটি তৈরি করার জন্য আটা রেডি হয়ে যাবে। আর যে গ্রেটারেও অনেক আটা লেগে থাকবে তা নয়, দেখুন গ্রেটার পরিষ্কার আর কত সুন্দর এখানে আটাটা মাখা হয়েছে হাত না লাগিয়েই। এমার্জেন্সি সময় এই ছোট্ট টিপসটি ট্রাই করে। ভাত আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় ভাত রান্না যে ভাত থাকে সেটা হয়তো নরম হয়ে যায়, আর নরম ভাত খেতে কিন্তু কারোই ভালো লাগে না। কিভাবে নরম হয়ে যাওয়া ভাতটাকে ঝরঝরা করবেন চলুন দেখে নিই। সঙ্গে সঙ্গে কি করতে হবে, গ্যাসটাকে আমাদের বন্ধ করে দিতে হবে। তারপর যে কাজটি করব, এখানে আমি দেখুন নিয়েছি বরফ। এখানে কি করব, এই যে ভাতটা আমাদের নরম হয়ে গেছে, সেই ভাতের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা বরফ। এই দেখুন, আপনারা চাইলে বরফের পরিবর্তে ফ্রিজের ঠান্ডা জলও কিন্তু ব্যবহার করতে পারেন। এইভাবে ভাতের মধ্যে বরফ দিয়ে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে, যাতে বরফটা ভালোভাবে মেশে আর ভাতের তাপমাত্রাটা কমিয়ে দেয়, যাতে ভাতটা যেটা নরম হয়ে গেছে শক্ত হয়ে যায়। তারপর ভাতের ফ্যান ঝরিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, চলুন ফ্যানটা ঝরিয়ে নিয়ে আমি দেখাচ্ছি। এখানে ঝরানো হয়ে গেছে, আমি এটাকে তুলে দেখাচ্ছি হাঁড়িটা যে কতটা সুন্দর আমাদের ঝরঝরে দেখুন ভাত এখানে হয়েছে। তাই আপনাদেরও ভাত নরম হয়ে গেলে এই ছোট্ট টিপসটি ট্রাই করে দেখতে পারেন, আশা করছি কাজে দেবে। কড়াইতে কখনো আপনারা হলুদ দিয়ে দেখেছেন? কেন কড়াইতে আমরা হলুদের ব্যবহার করব? ঘন্টার কাজ এতে মিনিটেই হয়ে যাবে আর আমাদের সময় বাঁচবে। একটি পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ নিয়ে নিলাম হলুদ গুঁড়ো। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি কোলগেট বা টুথপেস্ট সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি খাবার সোডা বা বেকিং সোডা। সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব। তারপর সব উপকরণ খুব ভালো করে আমাদের এই যে খাবার সোডা, টুথপেস্ট, হলুদ মিশিয়ে একটি তরল মিশ্রণ তৈরি করব। মিশ্রণটা তৈরি হয়ে গেছে, চলুন দেখি।
সময় অ্যালুমিনিয়ামের যে কড়াইগুলো হয় খুব ভালো করে পরিষ্কার করার পরও না দেখবেন একটা হলুদ হলুদ ভাব থেকে যায়, যেটা দেখতে ভীষণ বাজে লাগে এই কড়াইগুলোর। আর এই যে হলুদ দাগ থাকলে মনে হয় যে আমরা মাজা ঘষাই করিনি, কিন্তু পরিষ্কার করেছি, তা সত্ত্বেও এই দাগগুলো। তাই এই যে মিশ্রণটা আমরা তৈরি করে নিলাম, কি করব, এই মিশ্রণটা সামান্য পরিমাণে নিয়ে নেব। হলুদ যে কোনো অ্যালুমিনিয়ামের বাসনকেই নতুনের মতো চকচকে করতে সাহায্য করে। এবার কিছু সময় এই মিশ্রণটা আমরা মাখিয়ে এইভাবে রেখে দেব 1 থেকে 2 মিনিট। 1-2 মিনিট আমি মাখিয়ে রেখেছিলাম। এবার আবারও স্কচব্রাইট দিয়ে কিছু সময় একটু ডলে নেব। টুথপেস্ট যে কোনো জিনিসের নোংরা গভীর থেকে তুলতে সাহায্য করে। সেই সঙ্গে হলুদ প্রথমেই বললাম অ্যালুমিনিয়ামের বাসনকে নতুনের মতো চকচকে করে। খাবার সোডাও তাই। কিছু সময় একটু ডলে নেব। ভালো করে ডলে নিয়েছি, এবার চলুন জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাই। জল দিয়ে ধোয়ার পর দেখুন কত সুন্দর কড়াইটা এখানে পরিষ্কার হয়েছে। কোনো রকম হলুদ ভাব কিন্তু নেই। সময়ও কম লেগেছে, খাটনিও কম করতে হয়েছে। ভালো